হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 2019 সালের যে ডাব্লিউবি মেন্স হয়েছিল তার অঙ্কের সমাধান। এই ভিডিওটা দেখার পর তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে কার কত নাম্বার আসছে। টোটাল 10টা কোয়েশ্চেন আছে, 10টা কোয়েশ্চেনের মধ্যে কে কত নাম্বার পাচ্ছ বা কে কোটা পাচ্ছ সেটা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দেবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্ক থেকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখো 1 নম্বর কী বলেছে, এই সব অঙ্কগুলো 2019 সালের যে ডাব্লিউবি মেন্স হয়েছিল সেইখানকার প্রশ্নপত্র। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক কী বলছে, 1 নম্বর অঙ্ক বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে বা প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যদি দ্বারা বা দিয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে লসাও করবে। তাহলে 12, 16 আবার 36 দেওয়া আছে, ওইটাই দেওয়া আছে না, 12, 16, 36 দ্বারা বলেছে। দ্বারা বা দিয়ে যদি লেখা থাকে তাহলে তোমরা লসাও করবে। তাহলে দেখো লসাও করে নিচ্ছি, এরপর এদের গুণ করে নেবো। তাহলে 2 2 4, 4 3 12, ঠিক আছে। আর 12 12 144, তাদের লসাও যেটা চলে সেটা 144। তারপর বলছে 7 আমার অবশিষ্ট থাকবে। তাহলে 7 আমার কখন অবশিষ্ট থাকবে, 144কে তো ভাগ চলে যাচ্ছে, তাহলে 7 অবশিষ্ট থাকতে গেলে 7 আবার যোগ করে দেবো। তাহলে 144-এর সাথে 7 যোগ করে দাও। 144-এর সাথে যদি 7 যোগ করে দিই তাহলে দেখো 151 হচ্ছে। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 151। বুঝতে পেরেছো? তাহলে দেখো দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো, 49 ও কোনো রাশির অনুপাত। কি বলছে, 49 ও কোনো রাশির অনুপাত, তারপর বলছে সেই রাশি ও 81 এর অনুপাত সমান। 2 নম্বর অঙ্ক, খুব একটা ভালো অঙ্ক এটা। আবার বলছে 49 আর কোনো রাশির অনুপাত, তাই ধরলাম এক্স রাশির অনুপাত। এরপর বলেছে যে সেই রাশি ও 81 অনুপাতের সমান। তাহলে সেই রাশি তাহলে এক্স আর আর এই যে এটা 81 এর সমান, মানে বলছে 49 ও কোনো রাশির অনুপাত, 49 আর কোনো রাশির অনুপাত। তারপর বলছে সেই রাশি, তাহলে সেই রাশিটাই ও 81 অনুপাতে সমান। তাহলে এই দুটো সমান। তাহলে এইভাবে কীভাবে লেখা যায়, এটা 49/x সমান x/81। তাহলে এদিকটা x² সমান 81 × 49। তাহলে x সমান আমি লিখতে পারি এটা 81 9 × 9 আর 49কে 7 × 7। তাহলে x সমান হচ্ছে আমার 9 × 7। তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান 7 9 63। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 63। সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 63, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আজকে 3 নম্বর কোয়েশ্চেন, খুব একটা ভালো কোয়েশ্চেন। দেখো 3 নম্বর কোয়েশ্চেনটাকে বোঝো কী বলেছে। বলছে কোনো ক্রিকেট খেলোয়াড় 17 ওভারের খেলাতে 85 রান করে, ঠিক আছে, মানে 17তম খেলাতে 25 না 85 রান করে। তাহলে বলছে কোনো খেলোয়াড় 17তম ইনিংসে 85 রান করে এবং বলছে 85 রান করলে তার রানের গড় পূর্বের মানে 16 ওভারের তুলনায় 16তম ইনিংসের তুলনায় 3 বেড়ে যায়। তাহলে 17 ওভার খেলার পর তার রান কত হলো। আচ্ছা, বলছি 17তম খেলাতে একজন 85 রান করে, 85 রান করার পর বলছি 16 ওভারের যা গড় ছিল তার থেকে 3 ওভার গড় বেড়ে যায়। তাহলে আমি ধরে নিতে পারি যে 16তম ইনিংসে তার গড় ছিল এক্স, 16তম ইনিংসে তার গড় ছিল কত, এক্স। এবার কি বলেছে যে 17তম ইনিংসে যেই 85 রান করেছে, 17তম ইনিংসে 85 রান করেছে, তখন গড় আবার 3 বেড়ে গেছে। তাহলে 17তম ইনিংসের পর গড় 17তম ইনিংসে যে 85 রান করেছে গড় আবার 3 বেড়ে গেছে। তাহলে আগে ছিল গড় এক্স, এরপর 3 বেড়ে যাওয়া মানে এটা হচ্ছে। তাহলে দেখো 17তম ইনিংসের যে গড় রান হচ্ছে আমার এক্স, 17তম ইনিংসের গড় রান এক্স। তাহলে 17তম ইনিংসের মোট রান বলতে পারবো আমি 16 × x, এটা বলতে পারবো। তাহলে দেখো 16তম ইনিংসের মোট রান হচ্ছে 16তম ইনিংসের মোট রান হচ্ছে 16x আর 17তম ইনিংসের মোট রান হচ্ছে 85। তাহলে আমি বলতে পারি যে 16x + 85/17। তাহলে আমার 17তম ইনিংসের গড় রানটা পেয়ে যাবো। এরপর বলছে 17তম ইনিংসের পর যে গড় রানটা আছে সেই গড় রান এইটা, তাহলে সমান আমার x + 3। আবারও বলে দিচ্ছে অঙ্কটা, বলেছে আমার যে 17তম ইনিংসে একজন 85 রান যখনই করেছে তাহলে 16তম ইনিংসের গড় রান যা ছিল তার থেকে 3 রান গড় বেড়ে গেছে। তাই ধরে নিলাম আমি 16তম ইনিংসে গড় রান ছিল এক্স, 17তম ইনিংসে 85 রান করায়
3 বেড়ে গেছে গড়, তাহলে x প্লাস 3 হয়ে গেছে, 3 গড়টা আবার বেড়ে গেছে। এরপর 17তম ইনিংসের আগে যেটা 16তম ইনিংস ছিল তার মোট রান ছিল 16x, তাহলে আমি বলতে পারি যে 16x আর 17তম ইনিংসে 85, তাহলে 16x প্লাস 85/17, তাহলে 16x প্লাস 85/17 করে দেবো, মানে কি 17তম ইনিংসের গড় রান পেয়ে যাবো। আবার এদিকে গড় রান কত দেওয়া আছে x প্লাস 3, তাহলে হয়ে গেছে এটা। তাহলে দেখো আমার 16x প্লাস 85 সমান 17x প্লাস 3 সুতরাং 51, ঠিক আছে এটা। তাহলে 16x আর এদিকে যদি নিয়ে চলে আসে 17 এক্সট্রা, তাহলে মাইনাস এক্স হয়, তাহলে মাইনাস এক্স সমান 51 মাইনাস 85, তাহলে মাইনাস এক্স সমান 4 আর 3 34, মাইনাস এই কেটে গেলো, তাহলে এক্স সমান 34, এক্সের মানটা কত চলে এসছে, তাহলে আমার 16তম ইনিংসের যে গড় রান ছিল সেটা কত ছিল, 16তম ইনিংসের গড় রান ছিল আমার 34, 16তম ইনিংসের গড় রান ছিল আমার 34। এরপর বলেছে আমাদের প্রশ্নে যেটা চেয়েছে, তাহলে তারপর হবে তাদের রানের গড় কত, তাদের পর রানের গড় কত হয়েছিল, তাহলে 34 ছিল, আবার 3 বেড়ে গেছিলো, তাহলে 37 হয়ে গেছে। তাহলে আমাদের রানের গড় কত হয়েছে, রানের গড় আমাদের 37 হয়ে গেছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন দেয়, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু একদম দেয়। দেখো কি বলছে, 5টি ঘন্টা 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর বাজে, 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর বাজে। আচ্ছা এরকম যে অন্তর থাকে না, মানে এগুলোর কি লসাও করে দেবে, 3, 5, 7, 8, 10, এদের অন্তর অন্তর বলতে এদের লসাও করে দাও, এদের লসাও করতে 5 দিয়ে প্রথমে যাচ্ছে, এটা 3 রয়েছে, 5 1 5, 7টা রয়েছে 8, 5 2 10, পরেরটা আবার যাচ্ছে 2 দিয়ে, তাহলে 3 1 7 4 2 1 2, আর তো যাচ্ছে না, তাহলে 5 2 10, 3 10 30, ঠিক আছে, 30 ইন্টু 4 7 28, 3 8 24, 3 2 6, 7 8 840। আচ্ছা দেখো এইগুলো যেগুলো দেওয়া আছে 3 5 7 8 10 এগুলো সব সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটা 840 সেকেন্ড হবে, এটা 840 সেকেন্ড। তাহলে দেখি আমাকে বলেছে যে আমার কত মিনিট অন্তর অন্তর কত পুনরায় আবার কখন বাজবে, মানে কত মিনিট পর বাজবে। আচ্ছা 840 সেকেন্ড সমান কত মিনিট, এটাকে দেখে নিই, 840 সেকেন্ড সমান কত মিনিট, 60 দিয়ে ভাগ করে দাও, 6 14 84, তাহলে তারা আবার কখন বাজবে, 14 মিনিট পর তারা আবার বাজবে, 14 মিনিট পর তারা আবার বাজবে, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। তাহলে ধরে নিলাম বলছে একটি গরু ও ঘোড়া আছে, তাদের মোট মূল্য হচ্ছে 2400 টাকা। তা ধরলাম যে গরু আছে এক্সটা আর ঘোড়া আছে ওয়াইটা, তাদের মোট মূল্য হচ্ছে আমার কত, 2400 টাকা। তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 2400, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এরপর বলছে ঘোড়ার মোট মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা, উভয়ের মোট মূল্য হয় কত, 3200 টাকা। তাহলে ঘোড়ার মূল্য হচ্ছে 30% বেড়ে গেছে, ঘোড়ার মূল্য 30% বেড়ে গেছে, তাহলে ওয়াই ইন্টু 30/100। আবার গরুর মূল্য যেটা, গরুর মূল্য 40% বাড়লে, তাহলে এক্স ইন্টু 40/100। আচ্ছা দেখো এই জিনিসটা আবার শর্টকাটে করে দিচ্ছি, বলছে আমার 40% বেড়েছে, 40% বাড়ানো মানে কি 100 ছিল, কত হয়ে গেছে 140 হয়ে গেছে, ওই জন্য ডাইরেক্ট এখানে 140 করে দিচ্ছে, এটা 130 করে দিচ্ছি, ঠিক আছে। যে গরুর দাম বলছে 40% বাড়ালে, আবার ঘোড়ার দাম 30% বাড়ালে 3200 টাকা হয়, তাহলে কাটাকুটি করে দাও, এই একটা শূন্য এই একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দাও। আচ্ছা দেখো নিচে 10, এগুলো যদি পুরোপুরি গোটার সংখ্যা আনতে যায় তাহলে উপর লেগে আমি 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 10, মানে লসাও করে এখানেও 10, তাহলে এটার সাথেও 10 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তবে যে এই 10 কেটে যাবে, এই 10 কেটে যাবে, এই 32 হয়ে যাবে, তাহলে এদিকে দাঁড়ালে এক কথায় 14x প্লাস 13y সমান হচ্ছে 32,000, এটা 2 নম্বরের সমীকরণটা। এরপর দেখো প্রথম নম্বর সমীকরণ আর দ্বিতীয় নম্বর সমীকরণটা এবারে করে নিলেই হবে। আচ্ছা দেখো এই যে দ্বিতীয় নম্বর সমীকরণটাই প্রথমে 14x আছে, এখানে শুধু x আছে, তাহলে এইটাকে আমার সমান করতে হবে, তাহলে প্রথমেটাকে আমি 14 দিয়ে গুণ করে নিচ্ছি, প্রথম নম্বর সমীকরণটাকে 14 দিয়ে যদি গুণ করি তাহলে আমার কী দাঁড়াবে, 14x প্লাস 14y সমান 2400 সাথে 14 গুণ করে না, 2400 সাথে 14 গুণ করে নিতে হবে,
আচ্ছা এই যে 2400 সাথে যদি 14 গুণ করা হয় তাহলে হয় আমাদের 33,600, তাহলে হচ্ছে আমাদের 33,600। আর নিচে থেকে আছে আমার 14x অলরেডি, 14x প্লাস 13y সমান হচ্ছে আমার 32,000 টাকা। এটা কিছু প্লাস, এটা প্লাস, নিচেরটা মাইনাস হয়ে যায়, তাহলে এটা কেটে গেলো, এটাও মাইনাস, তাহলে এখানে ওয়াই এটাও মাইনাস থাকে, ঠিক আছে। তাহলে এদিকে 6, এটা 1, তাহলে ওয়াইয়ের মান কত পেয়ে গেছি? ওয়াইয়ের মান পেয়ে গেছি আমি 1600 টাকা। আচ্ছা দেখো ওয়াইয়ের মান 1600 পেয়ে গেছি, তাহলে ওয়াইয়ের মানটা এখানে যদি 1600 বসাই, ঠিক আছে, তাহলে এক্সের মান কত চলে এসছে? এক্সের মান এখান থেকে চলে এসছে আমার 2400 মাইনাস 1600 সমান 800 টাকা। তাহলে এক্সের মান চলে এসছে আমার কত? 800 টাকা। আচ্ছা এক্স কার মান ধরেছিলাম? এক্স মান ধরেছিলাম গরু ধরেছিলাম, এক্স যেটা ধরেছিলাম সেটা আমার গরু ধরেছিলাম, আর ওয়াইটা আমার ঘোড়া। আমার প্রশ্নে কী চেয়েছিল? প্রশ্নে আমার চেয়েছিল যে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। ঘোড়ার মূল্যটা গরুর মূল্যের কত গুণ? নিশ্চয়ই দেখো 800 আছে 1600, তাহলে নিশ্চয়ই 2 গুণ। তাহলে আমার সঠিক অ্যান্সার বুঝতেই পারছো কোনটা হবে। তাহলে আমার ঘোড়ার মূল্য হচ্ছে আমার গরুর মূল্যের তুলনায় 2 গুণ। আমার গরুর মূল্যের 2 গুণ হচ্ছে আমার ঘোড়ার দামটা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। তারপর কোয়েশ্চেনটা খুব একটা ভালো কোয়েশ্চেন। কি বলছে? এ বলছে 1800 টাকা কিছু দিনের জন্য খাটায়। এ আছে, আবার বি আছে। এ বলছে আমার 1800 টাকা, 1800 টাকা কিছু দিনের জন্য খাটায়, ধরলাম আমি এক্স দিনের জন্য খাটায়। এরপর বলে দিয়েছে আমার বি 1000 টাকা 9 মাসের জন্য খাটায়। বি হচ্ছে আমার 1000 টাকা 9 মাসের জন্য খাটায়, ঠিক আছে। তাহলে আমার বলতে দিয়েছে যে এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল, মানে এক্সের মানটা আমাদেরকে বলতে কত চেয়েছে, এক্সের মানটা চেয়েছে। তাহলে দেখো এই যে 1000 ইন্টু 9 বাই 1800, এ দুটো শূন্য, এ দুটো শূন্য, 9 2 18, 2 5 10। তাহলে এর টাকাটা ক মাসের জন্য খাটিয়েছিল? এ 5 মাসের জন্য খাটিয়েছিল। বুঝতে পারলাম অঙ্কটা? খুব একটা ভালো অঙ্ক এটা, ঠিক আছে। আবার বলছে এ আমার 1800 টাকা কিছু মাসের জন্য খাটায়, বি হচ্ছে 1000 টাকা 9 মাসের জন্য খাটায়। তাহলে বলছি এ যে টাকাটা খাটিয়েছিল সেটা কত মাসের জন্য খাটিয়েছিল, ঠিক আছে। তাহলে 1800 ইন্টু এক্স সমান 1000 ইন্টু 9, বেশ কাটাকাটি করলাম, এক্সের মান চলে এলো 5, তাহলে 5 মাস খাটিয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। এ এবং বি আছে, এ আর বি দুজনে মিলে একটা কাজ বলছে 15 দিনে করতে পারে। এ আর বি দুজনে মিলে একটা কাজ 15 দিনে করতে পারে। এরপর বলছে এ একা সেই কাজটি 18 দিনে করতে পারে। এ সেই কাজটি একা কদিনে করবে? 18 দিনে যদি করে। তার প্রশ্ন চেয়েছে যে বি একা সেই কাজটা মানে পুরো কাজটা কতদিনে করতে পারবে। তাহলে এদের লসাগু করতে, এদের লসাগু হচ্ছে আমাদের 90, তাহলে 5 15 আছে, 6 15 90, ঠিক আছে, 5 8 90। তাহলে দেখো এ আর বি, এ প্লাস বি মানে একদিনে করছে, এ আর বি মিলে একদিনে 6 অংশ করে, ঠিক আছে। এ যদি 5 অংশ করে দেয় তাহলে বি কত অংশ করবে? তাহলে বি নিশ্চয়ই একদিনে 6 মাইনাস 5 সমান বি একদিনে 1 অংশ করবে। তাহলে বি যদি পুরো কাজটা করতে কদিন সময় লাগবে? তাহলে বি একদিনে 1 অংশ করে, তাহলে 90 অংশ করতে 90 দিন লাগবে, 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে 90 দিন সময় লাগবে। বি একা যদি পুরো কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? 90 দিন সময় লাগবে। চলো তারপর দেখো 8 নম্বর কোয়েশ্চেনটা। বলছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ? বলছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে। আবার 6% হারে বলছে, 6% হারে, দরকার নেই পিআরটি বাই ডাইরেক্ট 100 করে দিচ্ছি। তাহলে 6% হারে 900 টাকার, 6% হারে 900 টাকার ওই কত বছরের, বছরটা বার করতে বলেছে, কত বছরের সুদ। তাহলে পিআরটি বাই 100 করলাম, এটা পিআরটি বাই 100। ওই পাশেও সেম বলেছে, ওই পাশে কি বলছে আবার যে 5% হারে 540 টাকা, 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। তাহলে এটা বলতে পারি 6% হারে 900 টাকার, 6% হারে 900 টাকার, ঠিক আছে, সুদ যেটা হবে, যত বছরের জন্য সুদ যেটা হবে 6% হারে 900 টাকার কত বছরের সুদ, মানে এই যে সুদটা ইয়ার সমান হবে। তাহলে এইটা সমান এটা করে দিয়েছি, ঠিক আছে, এইটা সমান এটা করে, নিচেগুলো কেটে দাও, 100 100 কেটে দিলাম। 100 100 যখন কেটে দিয়েছি
তাহলে টি সমান দেখো, তাহলে 5 × 540 × 8 বাই হচ্ছে আমার 6 × 900। ঠিক আছে, এই শূন্য কেটে দাও, 5 8 90, 3 8 54, 3 2 6, 2 8 2 4 8। তাহলে টাইম যেটা টি এর মান কত হয়েছে 4, তাহলে 4 বছর। তাহলে আমার যে 900 টাকাটা যদি আমি 4 বছরের জন্য 6% হারে খাটাই, যে টাকাটা সুদ আসবে আমি 540 টাকা 8% হারে 5 বছরে যদি খাটাই সেম একই সুদ আসবে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 4%। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 4%। এরপরের যে অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, 9 নম্বর অঙ্ক, যেটা খুবই একটা ভালো অঙ্ক। দেখো কি বলেছে, বলছে কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় যদি 4 কিলোমিটার বেগে গাড়ি চালায় বা কোনো যায়, তাহলে তার 10 মিনিট লেটে পৌঁছায়। কি বলছে, কোনো একটা নির্দিষ্ট স্থান বলছে 4 কিলোমিটার বেগে যদি যায় তাহলে তার কত 10 মিনিট লেটে পৌঁছায়। আবার বলছে 5 কিলোমিটার বেগে যদি যায় তাহলে আবার 5 মিনিট আগে পৌঁছায়। 4 কিলোমিটার বেগে চললে 10 মিনিট লেটে পৌঁছাচ্ছে, আবার 5 কিলোমিটার বেগে যদি যায় তাহলে আমার 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে তাকে বলছে কত দূর যেতে হবে। আচ্ছা, এই ধরনের যদি অঙ্ক থাকবে তাহলে এগুলো কী করবে, আগে যে গতিবেগটা আছে না, ঠিক আছে, 5 কিলোমিটার পার আওয়ার আর 4 কিলোমিটার পার আওয়ার যে গতিবেগ থাকবে তাদের গুণ করবে, মানে গতিবেগের গুণফল। একদম এটা খাতায় নোট করে নাও, কি করবে, গতিবেগের গুণফল বাই গতিবেগের বিয়োগফল, বাই গতিবেগের বিয়োগফল। তাহলে কি বললাম, ওরকম যদি অঙ্ক থাকে যে 4 কিলোমিটার বেগে চললে 5 মিনিট লেটে পৌঁছায়, আবার 7 কিলোমিটার বেগে চললে 10 মিনিট আগে পৌঁছায়, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে গতিবেগগুলোর গুণফল করবে এবং বাই গতিবেগগুলোর বিয়োগফল। ঠিক আছে, তারপর গুণ চিহ্ন দিয়ে নিচে সাইড লিখবে, এবং যে লেট আর তাড়াতাড়ি যেটা পৌঁছায়, ঠিক আছে, লেটে যেটা পৌঁছায় লেট লিখে দিচ্ছি, মানে লেটে যেটা পৌঁছায় প্লাস যেটা কুইক তাড়াতাড়ি পৌঁছায়, যে টাইমটা দেওয়া থাকবে সেটা যোগ করে দেবে। আবার বলে দিচ্ছি যে গতিবেগগুলো দেওয়া থাকবে, যে 5 কিলোমিটার বেগে যাচ্ছে তখন এত লেট হচ্ছে, 7 কিলোমিটার বেগে যাচ্ছে তখন আবার এত যাচ্ছে, এত তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, ওগুলো যখন থাকবে ওগুলো গতিবেগ, ওগুলোর গুণ করে দেবে উপরে, নিচে ওগুলোর বিয়োগ করে দেবে। এরপর যে লেট মানে 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে, আবার 4 মিনিট তাড়াতাড়ি পৌঁছাচ্ছে, ওগুলো যোগ করে দেবে বাই 60। তাহলে দেখো এখানে প্রথমে বলেছি কি, আমার 4 কিলোমিটার বেগে যখন যায়, 4 কিলোমিটার বেগে যখন যাচ্ছে, তাহলে 4 কিলোমিটার বেগে যখন যাচ্ছে তখন গতিবেগগুলো গুণফল, তাহলে একবার যাচ্ছে তখন 4 কিলোমিটার বেগে যাচ্ছে, আবার 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এই দুটো গুণ করে দেওয়া হবে। গুণ করার পর এদের বিয়োগ হবে, 5 - 4 গুণিত, একটা বলছি কি, একটা প্রথম বলেছে আমার 10 মিনিট লেটে পৌঁছায়, আবার 5 মিনিট তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে যোগ করে দাও বাই 60। তাহলে 20 × 15/60, তাহলে 3 × 20 = 60 আর 3 × 5 = 15। তাহলে তাদের কত কিলোমিটার যেতে হবে, তাদের 5 কিলোমিটার যেতে হবে, তাদের 5 কিলোমিটার যেতে হবে। আবার বলছি, ঠিক আছে, আবার রিপিট করে দিচ্ছি, এটা এই ধরনের কোয়েশ্চেন আসে। বলছে আমার যদি কোয়েশ্চেন বলে, আবার বলে দিচ্ছি ভালো করে, যদি বলছে যে আমার 5 কিলোমিটার বেগে যদি আমি যাই, 5 কিলোমিটার পার আওয়ার যদি গতিবেগে যাই, ঠিক আছে, তাহলে আমার 4 মিনিট লেটে পৌঁছায় বলছে, আমার 4 মিনিট লেটে পৌঁছায়। আবার বলছে যদি 7 কিলোমিটার বেগে যাই, 7 কিলোমিটার বেগে যদি যাই তাহলে আমি 6 মিনিট কুইক পৌঁছাই, মানে 6 মিনিট তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে বলছে আমার কত কিলোমিটার যেতে হবে। আচ্ছা, এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন কী করবে, আমার যে গতিবেগগুলো আছে, এই যে 5 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার, এগুলো গুণ করে দেবে, গুণ করার পর নিচে এগুলোর বিয়োগফল, ঠিক আছে, এরপর তার সাইডে আবার গুণ করে এই যে তাড়াতাড়ি পৌঁছাচ্ছে আবার লেটে পৌঁছাচ্ছে, এই দুটো যোগ করে বাই 60, তাহলে সমানে আমার অ্যান্সার চলে আসবে, সমানে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন। দেখো কী বলছে, বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালো এবং বলছে প্রস্থ 15% কমে গেছে। দৈর্ঘ্য 15% বাড়াচ্ছে, আবার প্রস্থ 15% কমে গেছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কী পরিবর্তন হবে। তাহলে দেখো বাড়ে কমার সূত্র লাগছে এখানে, 15% বাড়ছে আবার কমে যাচ্ছে, তাহলে বাড়ে কমার সূত্র কি, বাড়ে কমার সূত্র হচ্ছে x - y - xy / 100। তাহলে 15 - 15 × 15, দেখো 15 আর লিখে দিচ্ছি, দাঁড়ো, 15 × 15/100, তাহলে এইটা কেটে গেলো, -225/100। ঠিক আছে, তাহলে দেখো 9 25 225, ঠিক আছে, সরি
9 পঁচিশে 225 আর 4 পঁচিশে 100, তাহলে দেখো -9/4 সমান কি -2.1/4% শতকরা কমে যায়। তাহলে দেখো 4 2 8 আর 9, তাহলে আমাদের শতকরা কত কি পরিবর্তন হয় না মাইনাস মানে কমে গেছে 2.1/4% হ্রাস পেয়েছে। ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে 2.1/4% ক্ষেত্রফলটা আমার হ্রাস পেয়েছে। ঠিক আছে, বাড়ে কমার সূত্র এটা। আর যদি বাড়ে সূত্র দেয় লিখে দিচ্ছিলাম, যদি বাড়ে সূত্র দেয় তাহলে x + y + xy/100, এটা হচ্ছে বাড়ে সূত্র। আর যদি দুটোই কমে দিয়ে দেয় যে হ্রাস পেয়েছে আবার হ্রাস পেয়েছে, তাহলে কমে সূত্র। তাহলে কমে যে সূত্র আছে সে হচ্ছে x + y - xy/100। বুঝতে পেরেছি অঙ্কটা? ঠিক আছে, চলো আজ এ পর্যন্তই।